নমস্কার। টুডে স্টোরি আনকাট। আর বাইরে বা কলকাতায় এখন ঠান্ডা একেবারে 14 ডিগ্রি। আর সেই 14 ডিগ্রি ঠান্ডার মধ্যে আমাদের স্টুডিওটা কিন্তু একটু উষ্ণতাতে ভরা। একটু উষ্ণতা কেন বলছি, আমার সঙ্গে যিনি আজকে আড্ডা দিতে এসছেন বা আমরা তার সঙ্গে আড্ডা দেব, সেই অভিনেত্রী, সুন্দরী অভিনেত্রী আলোক ছটায় সত্যি ভেতরটা একটু উষ্ণতায় ভরে গেছে। সেই জন্য আমি বললাম সত্যিকারে একটু উষ্ণতার খোঁজে আমাদের এই আড্ডাটা আরো কত কত ভাবে আমি তার সঙ্গে আড্ডা দেব, কত কিছু জিনিস জিজ্ঞেস করব, কত কিছু কথা জিজ্ঞেস করব, সেটা তো চলবেই। আমি এই মুহূর্তে আছি অভিনেত্রী এবং মডেল পায়েল দেবনাথের সঙ্গে। পায়েল, কেমন আছো? পুজো, সমস্ত পুজো কেটে গেছে, এখন কলকাতায় শীতের কলকাতা এবং নানা রঙের কলকাতা, সবাই নতুন ভাবে সেজে ওঠার কলকাতা। তো তোমার পুজো এবং আনুষঙ্গিক সময়টা কেমন কাটছে? পুজো তো খুবই ভালো কেটেছে ফ্রেন্ডদের সাথে। আগের বছরটা আরেকটু ভালো কেটেছিল বিকজ সব ফ্রেন্ডরা কলকাতাতে ছিল। তো এই বছর সব ফ্রেন্ডরা বাইরে ঘুরতে চলে গেছিল, তো আমার মনটাও ইচ্ছা করছিল ঘুরতে যাব। বাট পুজো একটা বারই আসে বছরে, তো আমি কোথাও যাই না, আমি অলওয়েজ কলকাতাতে থাকি। তো মজা করেছি ফ্রেন্ডদের সাথে, ভালো লেগেছে, পুজো খুব ভালো কেটেছে। আর এখন তো ঠান্ডা পড়ে গেল, আর ঠান্ডাকালটা আমার একটু ভয়ের লাগে, মানে আমি একবার বিছানায় পড়লে আর উঠতে ইচ্ছা করে না, মানে আমি একটু ঘুম কাতুরে। তো তো শীতকালটা আসলে একটু ঘুমের জন্য আমার মনটা চটপট করে। তো ঠিক আছে, শীতকালটা ভালোই লাগে, নট ব্যাড। বাট এখন তো ঘোরার মরশুম, তো শুধু ঘুরতে যাওয়ার জন্য এখন মনটা শুধু চটপট করছে, কোথায় কোথায় ঘুরতে যাবো, ব্যাস। ওয়ান্ডারফুল। আমরা বাঙালি মানেই কিন্তু শীতকালটা আলাদা একটা মানে ভালোবাসা নিয়ে আসে। এই শীতকালটা খুব অল্প সময়ের জন্য থাকে এবং আমরা খুব অল্প সময়ের জন্য এটাকে এনজয় করি। আর ঠান্ডায় আরো নিজেদের আরো ভালো লাগাটা আরো বেড়ে যায়। তো তোমার মডেলিং কেরিয়ার নিয়ে যে প্রথম ভালো লাগাটা, তোমার ভালোবাসাটা, এবং শুধু নিজের হোম টাউন ছেড়ে কলকাতা শহরে, দক্ষিণ কলকাতায় তুমি এখন বসবাস করছো দীর্ঘদিন ধরে। তো একটা তো থাকেই হোম সিকনেস, বাড়িকে মিস করো, সমস্ত কিছু মিলিয়ে এই মডেলিং ওয়ার্ল্ডে তোমার কাটছে কেমন, এবং কি কি প্রজেক্টের মধ্যে এই প্রেজেন্ট টাইমে তুমি যুক্ত রয়েছো? হ্যাঁ, আমি বেশ কিছু মুভি তো এখন করছি, তো আই থিঙ্ক খুব তাড়াতাড়ি রিলিজ হবে। আর এখন আমি যে মুভিটা করছি ব্যাড লাক গুড লাক, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর একটা জাস্ট সিন বাকি আছে, জাস্ট ওটা কমপ্লিট হলেই আমার গুড লাক ব্যাড লাকটা পুরো কমপ্লিট হয়ে যাবে। দেন ডাবিং আছে। আর এখন আমার যে প্রজেক্টগুলো চলছিল সেটা ডাবিং গুলোই চলছে আপাতত। আমি ডিসেম্বরটা পুরো ডাবিংটাই রেখেছি। আর জানুয়ারি থেকে আমার সব ওয়েব সিরিজ গুলো স্টার্ট হবে। ক্লিকের সাথেও আর একটা কাজ করতে চলেছি আমি, তো ওটাও স্টার্ট হবে। আর এখন আমি জমিয়ে র্যাম্প শো করছি এবং ডিজাইনার শুট গুলো করছি। ক্লিকে কথা যখন উঠলো তখন অবশ্যই সাদা কালো আবছা যে ছবিটা ক্লিক প্ল্যাটফর্মে চলেছে, সেই ওয়েব সিরিজে তুমি অন্যতম একটি ভূমিকায় ছিল। সেই ভূমিকাটা সম্পর্কে তো আমি মানে তোমার কাছে জিজ্ঞেস করার আগে আরো কিছু কিছু প্রসঙ্গ আসে সেই ভূমিকাটা নিয়েই। এই ইন্ডাস্ট্রিতে যে স্ট্রাগলিং অ্যাক্ট্রেসের যে অভিনয়টা তুমি সেখানে করেছিলে, সেইটার সঙ্গে আজকে সমসাময়িক ওয়ার্ল্ডে, গ্ল্যামার ওয়ার্ল্ডে কতটা মিল আছে, এবং এই ধরনের যে সিকোয়েন্স যখন তুমি করছিলে, সেই সিকোয়েন্সের সঙ্গে বাস্তবে কোনোদিন কি তোমার মুখোমুখি হতে হয়েছে এই ধরনের বস, এই ধরনের কাজ পাইয়ে দেওয়ার একটা প্রবণতা এবং শর্টকাট পদ্ধতি, সেটা কিরম ভাবে তুমি কোনোদিন ফেস করেছো, মুখোমুখি করেছো? এটা যখন ফার্স্ট সবাই ইন্ডাস্ট্রিতে আসে, সব আই থিঙ্ক সব মেয়েদেরই ফেস করতে হয়, আমার তো তাই মনে হয়। বিকজ আমিও ফেস করেছিলাম, কিছু কিছু খারাপ মানুষের পাল্লায় পড়েছিলাম, যারা আমাকে অনেক খারাপ খারাপ মানে বলেছিল, কথা বলেছিল যে আমার সঙ্গে কাজ করতে হলে তোমাকে আমি হিরোইন বানিয়ে দেবো, আমি তোমাকে এই ক্যারেক্টার দেবো, ওই ক্যারেক্টার দেবো। কিন্তু আমার সাথে তোমাকে কিছুটা মানে কি বলবো, আর যেটা বলা আমি এখানে বলতে পারছি না। কিন্তু এটা যদি সবাই ভুল করে ফেলে যে না ঠিক আছে আমি করে নিই তাহলে আমি এই জায়গাটা পাবো, কিন্তু এটা একদমই ভুল। তোমাকে যদি কেউ এই কথাটা বলে থাকে যে তুমি আমার সাথে
টাইম স্পেন্ড করো বা তোমাকে আমি কাজ দেবো, এটা কিন্তু একদমই ভুল। এই এই ছলনায় যেও না, আমি এটাই বলতে চাইবো। আর আমি এটা ভুল পদক্ষেপ নিইনি, বিকজ আমি আমার বাড়ির আগে সবার প্রথমে বাড়ির লোককে জিজ্ঞেস করতাম, মা আমার সাথে এটা হচ্ছে। আমি সবসময় মায়ের আগে কথা শুনতাম, মাকে বলতাম, আমি সবকিছু মায়ের সাথে শেয়ার করি। তো আমার মা আমাকে ডিসিশন গুলো দিত। আর আমি একদমই না, আমি যতটুকু উঠেছি আমি অডিশন দিয়ে 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 আমি যতটা পেরেছি আমি এগোচ্ছি। অ্যাকচুয়ালি তোমার কথার মধ্যে যে একটা মানে খুব সরুভাবেও হলো, খুব হালকাভাবে হলো, একটা প্রচ্ছন্ন ভয়, একটা প্রচ্ছন্ন ফাঁদ, এই দুটো জিনিস, ভয় আর ফাঁদ, এই দুটো জিনিসই কিন্তু রয়েছে। এই দুটো জিনিসকে কাটিয়ে একজন স্ট্রাগলিং অভিনেতা বা অভিনেত্রীর পক্ষে বেরিয়ে আসা কতটা সম্ভব আজকের এই টলি ওয়ার্ল্ডে তুমি মনে করো? বেরিয়ে আসা তো অনেকটাই টাফ। যদি তুমি হয়তো তুমি এখানে কাজ করতে এসছো, তোমার মানে একটা অনেকটা আশা নিয়ে সবাই এই ইন্ডাস্ট্রিতে আসে। তো অনেকে ভাবে কি না আমি এখানে এসেছি যখন কাজ করতেই হবে, অনেকে এটা ভেবে নেয় এবং ভুল পদক্ষেপটা নিয়ে নেয়। তো এটা উচিতই না, ভুল পদক্ষেপ কখনো নিও না। তোমার যদি লাকে থাকে, তুমি যদি সেরকম ভাবে প্রস্তুতি নিয়ে আসো ইন্ডাস্ট্রিতে যে না আমি এটা করবোই, আমি অ্যাক্ট্রেস হবই বা আমি মডেল হবই, তো তোমাকে কেউ আটকাতে পারবে না। তোমার যদি সেরকম গুণ থাকে তুমি নিশ্চয়ই পারবে। তো আমি এটাই বলবো যে আমি তো অনেক স্ট্রাগল করেছি আর অনেক ভুয়ো মানে মানুষের ফাঁদে পড়েছি, কিন্তু সেখান থেকে বেরিয়েও এসেছি। অবশ্যই এই ভুয়ো এবং যারা সহজ পাঠ শেখায় যে উপরে উঠবার সহজ পাঠ, কিন্তু আলটিমেটলি তারা থাকে না, তারা কোনোভাবে বন্ধু হিসেবে এবং তাদের মেন্টর হিসেবে কোনোদিন থাকে না এরা। আর যারা থাকে তারা সত্যিকারের পাশে থাকে এবং সবসময় চেষ্টা করে সেই মানুষটাকে প্রমোট করার, সেই মানুষটাকে পাশে দাঁড়ানোর এবং সেই মানুষটার সাফল্যে নিজে ভীষণ খুশি হয়। এই গ্ল্যামার ওয়ার্ল্ডে থাকতে থাকতে তুমি এরকম ভালো বন্ধু কি পেয়েছো যে তোমার এই যে স্ট্রাগলিং ওয়ার্ল্ডে তুমি যখন ঘোরাফেরা করছো, মডেলিং এর সময়ও অনেক ডিপ্রেশন আসে, অনেক সময় কাজ থাকে না, কেননা মডেলিং হোক বা ওয়েব হোক বা সিনেমা হোক, সবেতেই একটা অনিশ্চয়তা ঘুরে বেড়ায়। তো সেক্ষেত্রে তোমার কি এরকম কিছু বন্ধু তুমি পেয়েছো যারা এই দুঃখের সময় বা কষ্টের সময় তোমার পাশে থেকেছে এবং এখনো আছে? হ্যাঁ, আমার কিছু ফ্রেন্ড বলতে আমি জাস্ট যখন ফার্স্ট রুম নিই, তো ওখানে কিছু আমরা 4-5 জন মিলে রুম শেয়ার করতাম। তো ওখানে বেশ 1-2 জন ছিল যারা এরকম বলতো, মানে ওরাও স্ট্রাগল করছিল। তো সবাই মিলে এরকম বলতো যে কিছু হবে না, ঠিক থাক, টাইম আসলে ঠিক হবে, এটা ভগবানকে ডাক, আর লাক যদি থাকে নিশ্চয়ই পারবি। আর আমার আরেকটা ফ্রেন্ড ছিল যে আমাকে ফার্স্ট কলকাতায় আসার পর থেকে অনেক হেল্প করেছে, অনেক জায়গায় প্রোডাকশনে নিয়ে যাওয়া, নিয়ে আসা, আমার রুম শিফট করা থেকে আমাকে অনেক হেল্প করেছে এবং ও আমাকে সুবুদ্ধিগুলো দিত। ঠিক আছে, আমাকে কোনো খারাপ পথেও যেতে দেয়নি। সিরিয়াসলি বলবো, আমার খুব খুব ভালো বন্ধু। আর ও আমাকে অনেক হেল্প করেছে, এখনো অব্দি ও আমাকে বোঝায় যে এই কাজটা এইভাবে করবি, এই কাজটা ওইভাবে করবি, তবেই তুই এগোতে পারবি। ও ইন্ডাস্ট্রির কিছু কিছু হয়তো জানে, বিকজ ওর ফ্রেন্ড সার্কেলটা আছে, তো আমাকে ও অনেক হেল্প করেছে। আর আই থিঙ্ক নামটা বলবো না, বাট ও আমার খুব হেল্প করে। এটা ঠিক না, তোমার সেই বন্ধুর নাম কেনই বা বলবে না? যাই হোক, সেই বন্ধু ওপার রয়েছে, সে হয়তো তোমার এই কথাগুলো শুনে জানি না তার রিয়াকশন কি হবে, হয়তো বলবে তুমি আমার নামটাই বললে না। যাই হোক, আর সেক্ষেত্রে একটাই জিনিস আমার তোমার থেকে জানা, যে একটা আমাদের এই অনিশ্চয়তার জগতে থাকতে থাকতে বিভিন্ন ধরনের লোক, বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে ডেইলি লাইফে ইন্টারাক্ট করতে হয়। সেখানে তোমার কোস্টার, তোমার যারা ডিরেক্টর, সে মডেলিং এর ক্ষেত্রেও কোঅর্ডিনেটর, সমস্ত কিছুকে মানে একটা সিস্টেমেটিক ওয়েতে নিয়ে আসতে হয়, যখন আস্তে আস্তে যখন এটা প্রফেশন থেকে একদম প্যাশনের মধ্যে ঢুকে যায়। তো এই মুহূর্তে তুমি কোন জায়গায় দাঁড়িয়ে আছো? এটাকে প্যাশন নিয়েছো না এটাকে একদম টোটালি প্রফেশনালি নিয়েছো? এইটা তো আমি এখন, আগে ছিল আমার প্যাশন, বাট এখন আমি প্রফেশন হিসেবেই নিয়ে নিয়েছি, বিকজ এটা ছাড়া আমি বাঁচতে পারবো না। অ্যাক্টিংটা আমার রক্তের মধ্যে ঢুকে গেছে, বিকজ আমি অ্যাক্টিং ছাড়া থাকতে পারবো না, সেটা কাজ কম আসুক বা বেশি আসুক। আমি অ্যাক্টিংটাকে ভালোবাসি, সারা জীবন ভালোবাসবো। পায়েল, যেটা আমার তোমার কাছ থেকে জানা, যে প্রথাগত অ্যাক্টিং
কোর্স বা ওয়ার্কশপ কিছু না করেও তুমি যখন সাদা কালো আবছার মতন একটা সলিড প্ল্যাটফর্ম ক্লিকে কাজ করলে এবং সেখানে যাদের সঙ্গে তুমি কাজ করলে প্রত্যেকেই বলিষ্ঠ অ্যাক্টর বা অ্যাক্ট্রেস, তো তোমার প্রথম দিকে ক্যামেরার সামনে ক্যামেরার কতগুলো অ্যাঙ্গেল আছে, কোথায় দাঁড়াতে হবে, কোথায় দাঁড়ালে আমাকে ভালো লাগবে বা কোন অ্যাঙ্গেলে বসলে আমার ঠিকঠাক লাগবে, বা যে কোনো ধরনের কোনো ইন্টিমেট কোনো সিন বা কিছু, সেই সমস্ত কিছুগুলো যখন তোমার সামনে স্ক্রিপ্ট অনুযায়ী এলো, তুমি কিভাবে সেগুলোকে স্টেপ বাই স্টেপ নিলে এবং সেগুলোকে মানে পুরো ব্যাপারটাকে সম্পাদন করলে? হ্যাঁ, ফার্স্ট অফ অল বলবো এটাই যে আমি কাজ করতে করতে কাজ শিখেছি। আমি সবার প্রথমে কিছুই জানতাম না, ক্যামেরার কোনটা অ্যাঙ্গেল কি আমি কিছুই জানতাম না, বাট আমি ছোট ছোট কাজ করতে করতে আমি পুরোপুরি সব বুঝে গেছি যে কোনটা কি অ্যাঙ্গেল, কোনটা সিএস, কোনটা এসপি, আমি সবকিছু বুঝে গেছি। ঠিক, তো ছোট ছোট কাজ করতেই মানুষ বড় হয়, অ্যাকচুয়ালি এটা আমি জানি, ছোট থেকেই মানুষ বড় হয়। তো আমি ছোট ছোট কাজ করতে করতে এগুলো বুঝেছি এবং পরবর্তীকালে যে কাজগুলো করলাম আমার কোনো প্রবলেম হয়নি এবং আমি কমফোর্টেবল। মানে ফার্স্টে আমি ক্যামেরার সামনে হয়তো আনকমফোর্টেবল ছিলাম একটু হলেও, বাট তারপর আস্তে আস্তে কাজ করতে করতে পুরো কমফোর্টেবল। আমার যে কোনো ক্যারেক্টার দাও আমাকে, আমি একদম ভালো মতো করে ফেলবো। তো এটাই কি আমার ভালো লাগে, ক্যামেরার সামনে আমি কোনো রকম না সংকোচ বোধ করি না কিছু। ক্যামেরাটাই আমার সবকিছু, ক্যামেরাটাই আমার ভগবান। আর আমি খুব ভালোবাসি ক্যামেরাটার সামনে আমি অ্যাক্টিং করতে খুব ভালোবাসি। তো এটাই। আগামীতে অবশ্যই ক্যামেরার সামনে পায়েলকে আরো অনেকবার দেখা যাবে এবং আপনারাও আশীর্বাদ করবেন এবং আপনাদের ভালোবাসা দেবেন যে মডেলিং ওয়ার্ল্ড এবং অবশ্যই ওয়েব সিরিজ বা সিনেমায় যেখানেই থাকুক না কেন, পায়েল নিজেকে সম্পূর্ণভাবে মেলে ধরুক একজন পরিপূর্ণ অভিনেত্রী হিসেবে। আমার পরবর্তী প্রশ্ন তোমার কাছে, যে চিনি 2 একটা অসাধারণ ফিল্ম, যেটা প্রথমে তো চিনি একদম ফার্স্ট পার্টটা ছিল, তারপরে সেকেন্ড পার্টটা এলো, সেকেন্ড পার্টটাতেই ও সেম স্টার কাস্ট, মধুমিতা এবং অপরাজিতা আঢ্য। তো এইখানে অপরাজিতা আঢ্যর সাথে স্ক্রিন শেয়ার তুমি যতক্ষণ ছিলে স্ক্রিনে, এবং অবশ্যই অসাধারণ অভিনেত্রী মধুমিতা, তো এই দুজনের সঙ্গে যতক্ষণ তুমি স্ক্রিন শেয়ার করেছিলে একজন অ্যাসপিরেন্ট মডেল হিসেবে, এবং তোমাকে সেখানে একজন মডেল হিসেবেই পোর্ট্রে করা হয়েছিল যে আনসাকসেসফুল হয়েছে কোনোভাবে। তো এই যে তাদের সঙ্গে বেশ কয়েকটা সিনে থাকা, এটা কতটা তোমাকে সাহস জুগিয়েছে আগামীতে বড় কোনো অভিনেতা বা অভিনেত্রীর সঙ্গে, যারা সত্যি ইন্ডাস্ট্রিতে সিনিয়র আমার থেকে, তাদের সাথে কাজ করার আরো উৎসাহ তুমি পেয়েছো? আমি ফার্স্ট তো কাজ করে মানে যখন ঢুকলাম সবাই দেখলাম দাঁড়িয়ে আছে, তো অ্যাজ এ মডেল, আমি পার্সোনাল মডেল ছিলাম মধুমিতা সরকারের। তো আমার খুবই ভালো লেগেছে কাজ করে, এত ভালো ভালো একটা বড় অভিনেত্রী আমার সামনে দাঁড়িয়ে আছে, বসে আছে, তাদের সাথে স্ক্রিন শেয়ার করে আমার এতটাই ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে যে আমি ভাবতে পারিনি কি সিরিয়াসলি মানে করবো বা কিছু। আমি আশা করেছিলাম যে আমি ঠিক করবই, আমার মন যেটা চাইছে আমি সেটা করবই, কিন্তু ঠিক আছে করেছি, কাজ করতে করতে খুবই ভালো লেগেছে। আর যতটুকু স্ক্রিন শেয়ার করেছি আর ওদের সাথে ফ্র্যাঙ্কলি ভাবে কাজ করেছি, খুব ভালো লেগেছে, খুব ভালো কাজ করেছি। অসাধারণ। আর অপরাজিতা আঢ্য সত্যি আমার ভীষণ প্রিয় একজন মানুষ, এবং অনেকবার তার ইন্টারভিউ আমি করেছি টুডে স্টোরিতে। আর সত্যি তার মতন মানুষ আমাদের ইন্ডাস্ট্রিতে আছে বলে আরো ভালো ভালো ছবি আমরা ওনার কাছ থেকে উপহার পাই এবং আগামীতেও পাবো। পায়েল, আমার শেষ প্রশ্ন তোমার কাছে, এই ওয়ার্ল্ডে মানে আমাদের গ্ল্যামার ওয়ার্ল্ডে যারা নতুন আসছে, তুমিও একজন নবাগতা, কয়েক বছর ধরে তুমি টানা এখানে কাজ করছো, ইন অ্যান্ড আউট হচ্ছে, তবুও তুমি ধরে রেখেছো, যেমন তোমার এটা প্রথমে প্যাশন ছিল, এখন সত্যি কথা বললে র্যাশন হয়ে গেছে। তো এই যে ইন অ্যান্ড আউটের পরিস্থিতির মধ্যে নিজেকে ধরে রেখেছো এবং কাজ
করে চলছো, যারা নতুন মডেল হিসেবে আজকের এই টলিওয়ার্ল্ডে বা আমাদের কলকাতার এই একদম ওপেন মার্কেট, সবাই এখানে মডেলিং করছে, আসছে এবং অ্যাড শুট করছে, যারা নতুন আসছে তাদের কাছে তুমি কি মনে করো কোন কোন জিনিসগুলো বিশেষভাবে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়ায়? যারা নতুন আসছে তাদের কাছে তো ফার্স্ট অফ বলি, অনেক জায়গায় যেটা প্রোডাকশনে বলবে এটা ফিল আপ করো, এর জন্য রেজিস্ট্রেশন চার্জ, মানে আমি এটা দেখেছি এখন বেশিরভাগ যেটা মেয়েদের ক্ষেত্রে আসছে রেজিস্ট্রেশন চার্জ 2000 3000 যাই হোক। তো রেজিস্ট্রেশন চার্জ দিয়ে কখনো কোনো কাজ হয় না, রেজিস্ট্রেশন চার্জ দিও না। তুমি যদি অডিশন দাও, তোমার যদি লুক ঠিক থাকে, একটা ভালো ডিরেক্টর বা ভালো প্রোডাকশন অবশ্যই তোমাকে নেবেই। যদি তাদের গল্প অনুযায়ী তোমাদের লুকটা যায়, নিশ্চয়ই তোমাকে নেবে। আর এরকম রেজিস্ট্রেশন চার্জ দিয়ে বা লোক বলছে যে তুমি আমার সাথে এরকম টাইম স্পেন্ড করো, আমি তোমাকে এই ক্যারেক্টার দিয়ে দেবো বা তোমাকে ভালো লিড দিয়ে দেবো, তো এটা একদমই ফাঁদে পড়ো না। বিকজ তোমার যদি সত্যিই তোমার যদি অ্যাক্টিং ভালো হয়, যদি ভালো তুমি প্রোডাকশনে যাও, ভালো যেখানে কাজ হয় সত্যি, তাহলে সেখানে নিশ্চয়ই তোমাকে নেবে। এটা কোনো নো গ্যারান্টি, এটা গ্যারান্টি একদম তোমাকে নেবেই, তুমি যদি সত্যি ভালো অডিশন দাও। তোমার যদি লুক যদি ওদের স্টোরির সাথে মেলে, নিশ্চয়ই নেবে। একদম। এবং যারা তোমরা, তুমি, তোরা, যারা আপনারা এই মুহূর্তে ওপারে রয়েছেন, তাদের সবাইকে বলবো যে ভালো প্রোডাকশন হাউস, ভালো পরিচালক এবং ভালো কোঅর্ডিনেটরের জন্য আপনারা অপেক্ষা করুন, এবং নিশ্চয়ই আপনাদের পথে সেই মানুষটা অবশ্যই আসবে যে আপনাকে প্রকৃতভাবে সাহায্য করবে, এবং আগামীতে আপনি একজন পায়েলের মতনই এত এমন একজন অভিনেত্রী বা মডেল হতে পারবেন যে আগামীতে আপনিও কিন্তু আমাদের তারকার পর্যায়ে পৌঁছে যাবেন। তো আগামীতে আপনাদের অপেক্ষায় আমরাও রইলাম। ওপারে যত যত মডেল, অ্যাসপিরেন্ট, অ্যাক্টর, অ্যাক্ট্রেস রয়েছে, তাদের সবাইকে আমরা আমাদের তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, এবং পায়েলকে তো অবশ্যই আগামীর জন্য রইল, এবং ক্লিক প্ল্যাটফর্মে আগামীতে যে ছবি আসতে চলেছে তার জন্য তো রইল, গুড লাক তো রইল আমাদের তরফ থেকে। আর ভালো থেকো, আর অবশ্যই শীতটা খুব এনজয় করো। আপনারা ছিলেন পায়েল দেবনাথের সঙ্গে, আমরা ছিলাম টুডে স্টোরি আনকাটে, এবং আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সঙ্গে রাখবেন টুডে স্টোরিকে। আজকে এখানেই ইতি টানছি, আবার দেখা হবে, নমস্কার।